আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম জানুয়ারি মাসে আমরা তোমাদের বিজ্ঞানের 2টা অধ্যায় অন্তত কমপ্লিট করে দিব। তো আমরা একটা অধ্যায় তোমাদেরকে বুঝিয়েছি সুন্দর করে, অতিরিক্ত প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম। আজকে তোমাদের বিজ্ঞানের 2য় অধ্যায় জীবজগৎ। এই অধ্যায়টা আমরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য, বেসিক যেগুলো আছে সেগুলো শিখব, জানব। অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। অতিরিক্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আমরা তাহলে কি করব, বইটা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখব, জানব, অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করব, শিখব। অতিরিক্ত প্রশ্ন, বহুনির্বাচনী, সংক্ষিপ্ত, সৃজনশীল, এগুলো আমরা সলভ করব আজকের এই ক্লাসে, একটা ক্লাসে। ঠিক আছে, তো চলো দেখি। তোমাদেরকে এই অধ্যায়টা আমি হয়তো রিডিং পড়তে বলেছিলাম, তোমরা অনেকে হয়তো পড়েছো, অনেকে পড়ো নাই। তো তোমাদের প্রথম যে কাজটা হবে যে এই বইটার 2য় অধ্যায় জীবজগৎ, এটা তোমরা রিডিং পড়বা। এই অধ্যায়টা রিডিং পড়ার পরে আমরা তোমাদেরকে কিছু তথ্য দিব, শিখাবো, সেগুলো শিখব। চলো দেখি। ওকে, তোমাদের জন্য একটা সুপার শিট বানাইছি, লেকচার শিট বানাইছি, যেটা পড়লে তোমরা যদি বই একবার দুইবার রিডিং পড়ো, তারপরে বইয়ের যে সামারিটা, গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের এই শিটে দেওয়া আছে। এই শিটটা পড়লে তোমরা দেখবে যে অনেক কিছু বুঝতে পারবে আরও ভালোভাবে, যে কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো শেখা দরকার, কোনগুলো জানা দরকার। তো চলো আমরা দেখে নিই বা একটু আমরা শেখার চেষ্টা করি। পার্ট 1 আছে জীব কি। তাহলে কি করবা তোমরা? প্রথমে একবার বইটা রিডিং পড়বা, পার্ট 1 বই রিডিং পড়বা, পড়ার পরে আমার এখানে যে তথ্যগুলো আছে সেগুলো পড়বা। তো আমরা কি লিখেছি এখানে? জীব কি? আমাদের যাদের জীবন আছে তাদের জীব বলে। যাদের জীবন আছে তাদের কি বলে? জীব বলে। জীবন আছে, বৃদ্ধি হয়, ঠিক আছে, বৃদ্ধি আছে, জীবন আছে। যেমন মানুষ, গাছপালা, ব্যাকটেরিয়া, ব্যাঙের ছাতা, এগুলো সব দেখো ছোট থেকে বড় হয়, বৃদ্ধি হয়। তাহলে এগুলোর কি জীবন আছে। আচ্ছা, তোমার যে চেয়ার, যে টেবিল, যে কলম, এটা এরকম হয়েছে যে একটা কলম কিনেছো, আজকে নিয়ে এসে বাসায় রাখছো, আরেকদিন পর একটু বড় হয়ে গেছে বা একটু ছোট হয়ে গেছে। কেউ যদি না ভাঙে, ভাঙলে ছোট হবে, কিন্তু বড় করা কি সম্ভব? বড় হবে? হবে না। তাহলে যাদের জীবন আছে তাদের জীব বলে। আমরা ছোটবেলায় 3, 4, 5 এগুলো অনেক শিখেছি। জ্বরও বা জ্বর অনেকে অনেকভাবে বলে। যাদের জীবন নেই তাদের জ্বর বলে। যেমন চেয়ার, টেবিল, দালান, গাড়ি, যাদের জীবন নাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, বৃদ্ধি নাই, মানে বড় হয় না। ওকে, জীবের বৈচিত্র্য। আমাদের জীবজগৎ মাটি, পানি ও বাতাসে উপস্থিত নানা প্রকার জীব নিয়ে গঠিত। জীবজগৎ কি বলেছে? মাটি, পানি, বাতাসে উপস্থিত নানা প্রকার জীব নিয়ে গঠিত। কিছু জীব এতই ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা। তাহলে জীবের বৈচিত্র্য, এক এক রকম জীব এক এক রকম, কোনোটা অনেক বড়, কোনোটা অনেক ছোট, এত ছোটই যে আমরা খালি চোখে দেখতে পাই না। এখন দেখি জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ, পার্ট 2, জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ। জীবের অস্তিত্ব বোঝার জন্য বিজ্ঞানীরা 8টি প্রধান লক্ষণ নির্ধারণ করেছেন। কয়টা লক্ষণ নির্ধারণ করেছেন? 8টি। জীবের বৈশিষ্ট্য, জীবের অস্তিত্ব বোঝার জন্য 8টা বৈশিষ্ট্য বা 8টা লক্ষণ নির্ধারণ করেছে। কি কি লক্ষণগুলো? এক হইল পুষ্টি। প্রতিটি জীব পরিবেশ থেকে খাদ্য উপাদান গ্রহণ করে তা থেকে শক্তি উৎপাদন করে। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে, কিন্তু প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। এটা আমরা কিন্তু জানি যে পুষ্টি। পুষ্টিটা কি? দেখো, আমরা বলি না যে এই খাবারটা খাও, এখান থেকে অনেক পুষ্টি পাওয়া যাবে। পুষ্টি খাদ্যের বিভিন্ন উপাদান, উপকারী উপাদান। প্রতিটি জীব পরিবেশ থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে তা থেকে শক্তি উৎপাদন করে। আমরা যে খাই, দেখবো যে সামনে রমজান মাস, যারা রোজা থাকবো, সেই সেহরিতে কত কিনা খাইছি, সন্ধ্যা আস্তে আস্তে আমাদের আর শরীর চলে না, বিকালে আমরা আর কাজ করতে পারি না, আমাদের শক্তি থাকে না। কি জন্য শক্তি থাকে না? আমরা সকালে খাইনি, দুপুরে খাইনি, পানি খাইনি, তাই না? তো আমরা খাদ্য থেকে শক্তি পাই। কিসের থেকে শক্তি পাই? খাদ্য থেকে শক্তি পাই। আর উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করে না, উদ্ভিদের উপর নির্ভরশীল। তা আমি পার্সোনালি যখন ছোট ছিলাম,
ছোট 3-4-এ যখন এগুলো পড়েছি তখন আমার কাছে মনে হতো যে বইয়ের এই লাইনটা ভুল আছে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কেন? আমার মা তো রান্না করে, আমার মা তো রাঁধতে পারে, মানুষেরা তো রান্না করে খাই, কিন্তু গাছ তো আর রান্না করতে পারে না, গাছ কিভাবে রান্না করে? এটা মনে একটু ভুল আছে। কিন্তু পরে পরে গিয়ে যখন বুঝলাম এখানে খাদ্য তৈরি মানে কি, খাদ্য খাদ্য মানে কি, ধান, চাল, গম, ভুট্টা, এই জিনিসগুলোর কথা বলেছে। এগুলো কি আমরা তৈরি করি? আমরা এগুলোর জন্য কোথায় উদ্ভিদের উপর নির্ভরশীল না? ওকে, অথবা উদ্ভিদও আবার কি করে? উদ্ভিদ কি করে? উদ্ভিদ পাতায় খাদ্য তৈরি করে, নিজের পাতায় খাদ্য তৈরি করে নিজে আবার সেটা খায়, ঠিক আছে, খেয়ে বড় হয়। বৃদ্ধি, একটি ছোট চারা গাছ বড় বৃক্ষে পরিণত হওয়া বা একটি শিশু থেকে পূর্ণবয়স্ক মানুষ হওয়া হলো বৃদ্ধি। এটি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। মনে করো যে একটা বাচ্চা যখন হয় তখন বাচ্চা তো কত ছোট থাকে, দেখবে আস্তে আস্তে সেটা বড় হয়। অথবা একটা ফুল গাছ লাগাও, কত ছোট, বা একটা বীজ লাগাইছো সেখান থেকে বড় গাছ হয়ে যায়। এই যে এটা বৃদ্ধি, এটা কি? জীবের বৃদ্ধি হয়, জড়ের বৃদ্ধি হয় না। প্রজনন, তো ওপরের পুষ্টির কথা এবং বৃদ্ধির কথা, পুষ্টিটা আরেকটু বলি। পুষ্টি, মনে করো যে তুমি ভাত খাচ্ছ অথবা তুমি জুস খাচ্ছ, খায়া তুমি শক্তি পাচ্ছ। যদি টেবিলে জুস ঢালো, ও কি শক্তি পাবে? কিছু হবে? হবে না। তাহলে খাদ্য থেকে শুধু জীবরাই শক্তি পায়। আর এই যে বৃদ্ধি, শুধু জীবেরই বৃদ্ধি হয়, কাঠ, চেয়ার, টেবিল, জড়বস্তুর কোনো বৃদ্ধি নেই। প্রজনন, প্রতিটি জীব তার নিজস্ব প্রতিকৃতি বা বংশধর রেখে যেতে চায়। উদ্ভিদ বীজের মাধ্যমে এবং প্রাণীরা ডিম বা বাচ্চা প্রসবের মাধ্যমে এটি করে। বংশ, বংশ বংশ দেখো, তোমার তোমার দাদার থেকে তোমার বাবা, তোমার বাবা থেকে তুমি, তোমার থেকে তোমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে। গাছ, একটা আম গাছ, একটা আম গাছ থেকে আম হয়তো নিচে পড়লো, ওইখান থেকে আরেকটা গাছ হইলো, এইভাবে এইভাবে চলে। কিন্তু কাঠ, একটা টেবিল, টেবিলের বাচ্চা হয়েছে দেখছো? একটা টেবিল থেকে দুইটা টেবিল হয়েছে দেখছো? হয়নি। তাহলে প্রাণী কি করে? প্রজনন, বংশবৃদ্ধি। রেচন, এটি একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার দেহের বিপাকীয় বর্জ্য যেমন মূত্র, ঘাম, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেয়। আচ্ছা, এই যে রেচন, মনে করো যে মলমূত্র ত্যাগ করা, এগুলো তো প্রাণীরাই করে, ঠিক আছে, প্রাণীরাই করে। উদ্ভিদও করে। উদ্ভিদ কি করে? উদ্ভিদের রেচন কিরকম ভাবে হয়? উদ্ভিদ তো আর মলমূত্র ত্যাগ করে না। দেখছো কোনোদিন যে একটা আম গাছ আছে, রাত্রে দেখছো ভালো, সকালে উঠে যায় দেখছো যে আম গাছে তো টয়লেট করে রাখছে, এরকম তো না। আচ্ছা, মলমূত্র ত্যাগ করে প্রাণীরা, আর উদ্ভিদ কি করে? কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এটাই হলো রেচন, ঠিক আছে, বুঝাইতে পারছি? অনুভূতি, আমাদের শরীরে সুই ফুটলে আমরা ব্যথা পাই, আর লজ্জাপতি গাছের পাতা চুলে তা বন্ধ হয়ে যায়, এগুলোই হলো অনুভূতি। লজ্জাপতি গাছ তোমরা হয়তো অনেকে দেখেছো, একটা গাছ, যে গাছটা পাতা পাতা মানে স্বাভাবিক হয়ে থাকে, তুমি যে টাচ করলেই ও পাতার মুখ বন্ধ করে দেয়। শ্বাস প্রশ্বাস, প্রতিটি জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এটি জীবন ধারণের জন্য অপরিহার্য। জীব অক্সিজেন গ্রহণ করে, আচ্ছা প্রতিটি জীব এখানে বললে একটু হবে, একটু ভুল হতে পারে। প্রতিটি জীব বলতে প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে, উদ্ভিদরা অক্সিজেন কি ছাড়ে। অনেক সময় অনেক রাত্রে আবার প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে, এক্ষেত্রে কিন্তু আবার ঠিক আছে, প্রতিটি জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। দেখবা যে অনেক সময় বলে না, এটা অনেক সময় কিভাবে বলে, ভূতে ধরা, বা এখানে হয়তো খারাপ কোনো কিছু আছে, কিরকম আমি তোমাকে ক্লিয়ার করি। গ্রামে গ্রামে বেশি হয়, শহরে হয় না, গ্রামে বেশি হয়। দেখবা গল্প শুনবা দাদা দাদি বা বয়স্ক কোনো লোকদের কাছে। আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় একটা বড় গাছ, ওই জায়গায় আসছি আর আমার শরীর ভারী হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি হাঁটতে পারছি না, দেখি যতই হাঁটছি আমার পা থেমে যাচ্ছে, আমার শরীর ক্লান্ত লাগছে, ওইখানে কিছু একটা আছে, ভূত জিন বা কোনো কিছু আছে, এরকম বলে। এরকম গল্প হয়তো শুনছো অনলাইনে, তোমরা না শুনলেও আমরা শুনছি, আমাদের জেনারেশন শুনছে, তোমার বাবা মা জিজ্ঞেস করে দেখবা শুনছে। তো এটার কারণটা কি? আমরা তো সবাই জানি কি যে গাছ অক্সিজেন ছাড়ে আর আমরা অক্সিজেন গ্রহণ করি, তাই না? আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে? গাছ। মানে উল্টা, গাছ অক্সিজেন দিচ্ছে, আমরা নিচ্ছি, আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, গাছ নিচ্ছে, তাই তো? কাহিনীটা এরকম। কিন্তু রাতের বেলা বড় গাছ টাছ বা রাতের বেলা গাছেরা গভীর রাতে ওরা অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে।
এটা মনে রেখো। তো একটা বড় গাছ ও অনেক পরিমাণ অক্সিজেন নিয়ে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হয়তো ছাড়ছে, তখন ওই জায়গায় অক্সিজেনের ঘাটতি হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তখন যখন অক্সিজেনের ঘাটতি হয়, তখন একটা মানুষ যখন ওইখানে যায় ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেনের ঘাটতি হয়, অক্সিজেন পায় না, তখন ওর শরীরের ভেতর বিভিন্ন চেঞ্জ হয়, হয়তো মাথা ঘুরায়, হয়তো হয়তো শরীর ক্লান্ত লাগে, হয়তো হাঁটতে পারে না, একটা হ্যালোসিনেশন তৈরি হয়। হ্যালোসিনেশন মানে কি, এখানে রুমের মধ্যে কেউ নাই, আমি মনে করছি যে এখানে একজন আছে, তার মানে আমার শরীর দুর্বল, হয়তো অক্সিজেনের ঘাটতি, এই কারণে আমি হয়তো একটা শ্যাডোর মতো কিছু দেখতে পাচ্ছি। তো এগুলো হইলো হ্যালোসিনেশন। তো এইগুলো হয় যখন অক্সিজেনের ঘাটতি হয়, শরীর দুর্বল হয়, এটা। তো আমরা রাত্রের বেলা বড় গাছের নিচে অবস্থান করা থেকে দূরে থাকবো। ছোট গাছে প্রবলেম হবে না, ও আর কত বেশি অক্সিজেন নিবে, কিন্তু বড় বড় গাছ, বট গাছ, আরো বড় বড় গাছ, সেই গাছগুলোতে রাতের বেলা ওই গাছের নিচে যাওয়া উচিত না। তো এটাকেই আগেকার দিনের মানুষ মনে করতো হয়তো জিন আছে, ভূত আছে বা অন্য কিছু, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা এটাই যে ওরা অক্সিজেন নিয়ে নেয়, অক্সিজেনের ঘাটতি হয় মস্তিষ্কে, বা আমরা অক্সিজেন পাই না ভালোভাবে, তখন আমাদের সাফোকেশন হয়, আমরা হাঁটতে পারি না, শরীর দুর্বল লাগে, চোখ ঝাপসা হয়ে যায়, সেম এগুলো। ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে মনে হয় ক্লিয়ার সবার। তারপরে হলো চলন। চলন মানে মুভমেন্ট, যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায়। জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। উদ্ভিদ এক জায়গায় স্থির থাকলেও তার ডালপালা বা পাতা নড়াচড়া করে বা আলোর দিকে বৃদ্ধি পায়। দেখবা যে একটা পুঁই শাক গাছ অথবা ওই ফুল গাছ, যেগুলো লতা আকারে ফুল গাছ, দেখবে যে যেদিকে আলো আছে সেদিকে চলে যাচ্ছে, যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকেই চলে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তুমি আটকাইতে পারবে না। ওকে, আর চলন, আমরা চলতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, যে চলছি একদিক থেকে আরেক দিকে, চল। ওকে, তারপরে বলছে অভিযোজন। অভিযোজন মানে এটা হলো খাপ খাইয়ে নেওয়া। কোনো জীব যে পরিবেশে বাস করে সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আচ্ছা, আমরা বাংলাদেশে থাকি, আমরা যদি আইসল্যান্ডে যাই একদম কি মরে যাব? প্রথমে মরে যাব। মরুভূমিতে যদি যাই মরে যাব। ওইখানকার সাথে কষ্ট হবে, কিন্তু আমরা খাপ খাইয়ে নিতে পারি। তো এটাই হলো অভিযোজন, এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গিয়ে খাপ খাইয়ে নেওয়া বা পরিবেশের সাথে খাপ খাওয়ানো। 3 নম্বর পার্ট আছে জীবজগতের শ্রেণীকরণ। শ্রেণীকরণ, আচ্ছা, জীবজগতের শ্রেণীকরণ কি জন্য প্রয়োজন, শ্রেণীবিন্যাস কি জন্য প্রয়োজন? তোমাদের তোমাদের স্কুলে তো 1 থেকে হয়তো 10 পর্যন্ত আছে, বা 6 থেকে 10 পর্যন্ত আছে, ক্লাস করার কি দরকার? সবাইকে একসাথে বসায় পড়াবে, তাহলে কি পড়াশোনা হবে? সবাইকে একসাথে বসায় ফিল্ডের মধ্যে বা একটা বড় রুম করে 6 থেকে 10 পর্যন্ত ক্লাস নিবে টিচাররা, তাহলে একটা টিচারের ক্লাস নিতে পারবে, কত সুবিধা না? কিন্তু এটা কি জন্য করেছে? শ্রেণী করেছে কি জন্য? তোমাদের পড়া আলাদা, ওদের পড়া আলাদা, তোমাদের বয়স আলাদা, তোমাদের বই আলাদা, অন্য ক্লাসের বই আলাদা, পড়াশোনা আলাদা। তো বিজ্ঞানের শ্রেণী করেছে কি জন্য, বা প্রাণী জগৎ বা জীব জগতের শ্রেণী করেছে কেন? শ্রেণী করা হয় এই জন্য, আমাদের অনেক লক্ষ লক্ষ, এই যে এখানে বলেছে 87 লক্ষ ভিন্ন ধরনের জীব আছে। তো এইগুলোকে কি আমরা একসাথে নাম মনে রাখতে পারবো? তোমার স্কুলের স্যার তোমাদের সবার নাম কি মনে রাখতে পারে? কিন্তু যখন বলে 6-এর স্টুডেন্ট, এ বলে 7-এর স্টুডেন্ট, 8-এর স্টুডেন্ট, তখন মনে হয় সব কিছু। তো ওই রকমভাবে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে এদেরকে শ্রেণী বিভাগ করা হয়েছে। হয়তো কারো হাত লম্বা, কারো পা ছোট, কারো মাথা বড়, এরকম। আমি একটা উদাহরণ দিলাম, একটা কিছু বৈশিষ্ট্য অনুসারে একটা শ্রেণীতে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 10টা শ্রেণী, 5টা শ্রেণী, 2টা শ্রেণী, একটা শ্রেণী, ঠিক আছে? একটা না তো 2টা, 3টা, 5টা, এরকম। তাহলে 1969 সালে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। পঞ্চরাজ্য মানে 5টা রাজ্য। 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস একে পুনর্বিন্যাস করেন। দেখো, পৃথিবীর বিপুল সংখ্যক জীবকে সুশৃঙ্খলভাবে জানার জন্য বিজ্ঞানী মার্গিউলিস ও হুইটেকার আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতি তৈরি করেন। এই যে জীব জগৎ দেখতে পাচ্ছি আমরা, দেখো একটা জীব জগৎ লেখা আছে। জীব জগৎ 2টা ভাগে প্রথমে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে প্রথমে ভাগ করা হয়েছে। একটা কি? আদিকোষ, একটা হইল প্রকৃতকোষী। আদিকোষ, প্রকৃতকোষী, 2টা ভাগে ভাগ করা হয়েছে। আদিকোষ, প্রকৃতকোষী, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানছি, টেনশন করার দরকার নেই যে আদিকোষ কি, প্রকৃতকোষ কি, সবই জানছি। ওকে, এই প্রথমে বিজ্ঞানীরা কি করেছিল বাবা? 5টা শ্রেণীতে ভাগ করে, মানে 5টা রাজ্যে ভাগ করেছে। দেখো, রাজ্য 1 মনেরা, রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 হলো প্লান্টি, রাজ্য 5 হলো অ্যানিমেলিয়া। 5টা রাজ্যে ভাগ করেছে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে আবার কি করেছে বিজ্ঞানী? জীব জগৎকে 2টা ভাগে ভাগ করেছে।
কি আদিকোষী প্রকৃত কোষী। আদিকোষীর মধ্যে পড়ছে মনেরা, প্রকৃত কোষীর মধ্যে পড়ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ক্লিয়ার? বৈশিষ্ট্য অনুসারে। তো আমরা এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কি জন্য এগুলো ভাগগুলো করা হলো। ওকে, দেখি এখানে এই যে খেয়াল করো, রাজ্য মনেরা, মনেরা বৈশিষ্ট্য দেখি এরা এককোষী, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে মনেরা কি বাবা? এককোষী, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, মানে নিউক্লিয়াসটা থাকে না। কোষ বিভাজন তোমরা যদি সামনে পাও, অথবা আমি অন্য কোনো দিন হয়তো কোষ বিভাজনটা একটু দেখাবো, বা একটা কোষের ছবি এনে দেখাবো। এরা এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাহলে মনেরা, মনেরা জীব জগতের মধ্যে মনেরা কি বাবা? এরা হইল এককোষী, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এরা এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য দিলাম আমরা? কয়টা বৈশিষ্ট্য? এককোষী, কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তিনটা বৈশিষ্ট্য। উদাহরণ কি? রাইবোজোম, ব্যাকটেরিয়া। উদাহরণ কি? মনেরার উদাহরণ কি? রাইজোবিয়াম, ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম, ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রোটিস্টা, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে মনেরাতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কিন্তু প্রোটিস্টাতে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা একক বা কলোনি করে থাকতে পারে। একক মানে একা একা থাকতে পারে, কলোনি করে মানে একসাথে গ্রুপে থাকতে পারে। কি? অ্যামিবা, ইউগ্লেনা, অ্যামিবা, ইউগ্লেনা, প্রোটিস্টা, অ্যামিবা, ইউগ্লেনা। এগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই যে রাজ্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ একটু মুখস্থ করতে হবে, বুঝে বুঝে। তারপরে আছে কি? ফানজাই, ফানজাই, এদের দেহে ক্লোরোফিল নাই, তাই এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। এরা পরভোজী বা মৃতজীবী, পরভোজী বা মৃতজীবী। যেরকম কি? মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট, এগুলো আমরা তো অনেক কিছুই ব্যবহার করি। মাশরুম খাই, পেনিসিলিয়াম এটা হলো ব্যবহার হয় ওষুধ টষুধ তৈরিতে। ইস্ট, ইস্ট ওই যে আমরা পাউরুটি খাই, টোস্ট খাই, এগুলো বিস্কিট টিস্কিট। তারপরে আছে কি? প্লান্টি, এরা সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এদের কোষে সেলুলোজ নির্মিত শক্ত কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর এই যে আমাদের এই যে শরীর, এই যে চামড়া, চামড়া, তো ওই কোষের যে চামড়া, চারিদিকে যে আবরণ, সেটাকে বলছে কোষ প্রাচীর। তাহলে এগুলো কি? ফার্ন, আম গাছ, কাঁঠাল গাছ। ঠিক আছে? ফার্ন, আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো কি? প্লান্টি। একটু উদাহরণ সহ মানে মুখস্থ করবা। তারপরে আছে কি বাবা? অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, এদের কোষে প্লাস্টিড ও কোষ প্রাচীর নেই। এখন এই জিনিসগুলো একটু বুঝতে গেলে তোমাদের একটু বাবা একটু হয়তো সমস্যা হইতে পারে। এইখানে আমাদের কি করতে হবে বাবা? আগে এগুলো দিয়ে দিয়েছে, ভুল করেছে। আমাদের একটা কোষ বিভাজন বা একটা কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ একটা দেখানো উচিত। আমরা ইনশাল্লাহ দেখাবো আগামীতে। তাহলে এদের কোষে প্লাস্টিড ও কোষ প্রাচীর নেই। এরা খাবারের জন্য সরাসরি বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করে, যেমন মানুষ, বাঘ, মাছ। তাহলে অ্যানিমেলিয়া, তাহলে আমরা যারা প্রাণী আছি, মানুষ, বাঘ, মাছ, তারা কার উপর মানে কোন রাজ্যে বাবা? অ্যানিমেলিয়া। কোন রাজ্য? অ্যানিমেলিয়া। আর এই যে প্লান্টি, প্লান্টি হলো কি? যে বড় বড় গাছগুলো আছে বা ছোট বড় যে গাছগুলো আছে, ফার্ন, আম গাছ, কাঁঠাল গাছ। তাহলে মনে রাখো প্লান্টি, প্লান্টি, প্ল্যান্ট, প্ল্যান্ট গাছ, এভাবে মনে রাখবো। প্লান্টি, প্ল্যান্ট, গাছ। দেখো ফানজাই, মলম আছে না? ছত্রাক টত্রাক হইলে বা কোথাও যে কিছু হইলে মলম দিয়ে আমরা, মলম, অনেকে তো ফানজাই এরকম অনেক মলম আছে। তাহলে এগুলো কি? শৈবাল টৈবাল জাতীয়, মাশরুম, পেনিসিলিয়াম, ইস্ট, এগুলো। প্রোটিস্টা মনে রাখবে অ্যামিবা, ইউগ্লেনা। মনেরা হলো রাইজোবিয়াম বা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া, মনেরা হলো ব্যাকটেরিয়া, মনেরা ব্যাকটেরিয়া, মনেরা ব্যাকটেরিয়া। প্রোটিস্টা হলো অ্যামিবা, ইউগ্লেনা, অ্যামিবা, ইউগ্লেনা। ফানজাই, মাশরুম, ইস্ট, মাশরুম, ইস্ট, ফানজাই, এগুলো আমরা খাই, খায়া ফান পাই, তাই না? খাই, ফান পাই, মানে মজা লাগে। ফানজাই, তাহলে খাই কি? মাশরুম, ইস্ট, এগুলো আমরা খাই, মজা লাগে। ফানজাই মনে রাখি, এইভাবে মনে রাখবা। প্লান্টি, প্ল্যান্ট মানে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, ফার্ন। ওকে। আর অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া এটা হলো মানুষ, বাঘ, মাছ, এগুলো। ওকে। এবার আসছে উদ্ভিদের বিস্তারিত শ্রেণীবিন্যাস। উদ্ভিদের বিস্তারিত শ্রেণীবিন্যাস, ওটা হলো জীবজগৎ। আর এটা আসছে কি? উদ্ভিদ। উদ্ভিদটাকে 2 ভাগে প্রথমে ভাগ করা হয়েছে, একটা হলো অপুষ্পক, একটা হলো কি? সপুষ্পক।
অপুষ্পক, পুষ্প মানে কি ফুল, পুষ্প মানে কি ফুল, অপুষ্পক মানে এদের ফুল নাই, সপুষ্পক মানে এদের কি আছে, ফুল আছে। তাহলে যেসব উদ্ভিদের ফুল হয় তারা কি সপুষ্পক, যেসব উদ্ভিদের ফুল হয় না তারা কি অপুষ্পক। ঠিক আছে। তো অপুষ্পক উদ্ভিদকে আবার ভাগ করা হয়েছে সমাঙ্গবর্গীয়, মশবর্গীয়, ফার্নবর্গীয়। আবার সমাঙ্গবর্গীয় হলো শৈবাল, ছত্রাক, মনে রেখো। আর সপুষ্পক উদ্ভিদ হলো নগ্নবীজি, আবৃতবীজি, বীজ। আমরা যে বিচি বলি, আমরা তো বলি কি বাংলা ভাষায় বিচি, কোনো ফল খাওয়ার পরে ফলের ভেতরে বিচি থাকে, তো যে বিচিটা আবৃত আকারে থাকে সেটা হলো আবৃত বীজি। আর যে বিচিটা নগ্ন নগ্ন আকারে থাকে, বীজের কোনো আবরণ থাকে না, নগ্ন বীজি। তো আবৃত বীজি আবার কি এক বীজপত্রী, দ্বিবীজপত্রী, যে বীজটা একটাই খণ্ড, মানে ওকে ভাগটা করা নাই, সেটা কি এক বীজপত্রী। আবার অনেক বীজ আছে দেখবা ভাগ করা থাকে, যেরকম আমের বীজটা দেখবা ইয়ে করে যে ওর ভেতরে দুইটা আছে। আমরা তো অত দূর যাই না, খালি খায় ফালাই দিই। ওকে। উদ্ভিদ জগতে উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করা হয়, সপুষ্পক, অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদ দেখো নন ফ্লাওয়ারিং, ফুল ফল ও বীজ হয় না, এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর স্পোর বা রেণুটা কি, এটা একটু বড় হলে একটু বুঝবা, রেণু, ঠিক আছে, এর মাধ্যমে কি করে বংশবৃদ্ধি করে। তারপর বলছে সমাঙ্গবর্গীয়, দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, যেরকম শৈবাল, স্পাইরোগাইরা। মানে মূল কাণ্ড পাতা আলাদা আলাদা যে করব, মনে করো যে যেটা আমার হাত, এটা আমার মনে করো যে মাথা, এটা চোখ, এটা নাক, আলাদা আলাদা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু এদের মূল কাণ্ড পাতা, মূল, মূল মানে শিকড়, কাণ্ড মানে যে দেহটা আছে, পাতা, পাতা তো আমরা চিনি, আলাদা আলাদা করা যায় না, কারণ শৈবালের কি কাণ্ড আছে, শিকড় আছে, পাতা আছে। শৈবাল হইল ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদ যা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সমাঙ্গবর্গীয়র মধ্যে কি আছে আমাদের, আবার আবার বাবা দেখ, সমাঙ্গবর্গীয়র মধ্যে শৈবাল, শৈবাল আর ছত্রাক আছে। তাহলে আমরা শৈবাল এবং ছত্রাক দেখি। শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত স্বভোজী উদ্ভিদ যা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদাহরণ কি স্পাইরোগাইরা, নস্টক, সামুদ্রিক শৈবাল, যেমন আগার, আগার আগার পাউডার টাউডার আমরা যেগুলো দেখি। ছত্রাক কি, ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন। তাহলে এখানে দুইটা দেখলাম, সমাঙ্গবর্গীয়র মধ্যে দুইটা জিনিস, একটা হলো শৈবাল, একটা হলো ছত্রাক। শৈবাল, শৈবাল দেখবে যে পানির নিচে যেগুলো হয়, সমুদ্রে হয় শৈবাল, তাই না, সমুদ্রে হয়। তাহলে সবুজ, ক্লোরোফিল যুক্ত, সবুজ, সবুজ স্বভোজী, মানে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন, পরভোজী, ঠিক আছে, জীব যা খাদ্যের জন্য মৃত বা জীবিত জৈব বস্তুর উপর নির্ভর করে। উদাহরণ হলো মাশরুম, ইস্ট, পেনিসিলিয়াম। তাহলে কি বাবা, শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিলটা কি, ক্লোরোফিল থাকলে সেটা সবুজ, আর ক্লোরোফিল না থাকলে সবুজ হয় না। তাহলে এখন বুঝো যে কোন কোন উদ্ভিদে ক্লোরোফিল আছে, কোনটাতে ক্লোরোফিল নাই। যেটা দেখবো পাতা সবুজ, গা সবুজ, সেগুলো কি ক্লোরোফিল যুক্ত। ক্লোরোফিল, ক্লোরোফিলের কারণে উদ্ভিদটা সবুজ হয়, পাতা সবুজ হয়, ঠিক আছে, ক্লোরোফিলের উপস্থিতির কারণে। আর যেটাতে ক্লোরোফিল নাই সেটা কি অন্য কালারের হয়, ফ্যাকাশে হয়। তাহলে দেখবা ছত্রাক সাদা, আর শৈবাল, শৈবাল ঠিক আছে, দেখবা যে সবুজ। ওকে, তাইলে এই পয়েন্টগুলো একটু মনে রাখো, উদাহরণগুলো মনে রাখো। তারপরে আছে মশবর্গীয়, কি আছে বাবা, এই যে মশবর্গীয়, এই যে মশবর্গীয়, ফানবর্গীয়। মশবর্গীয় কোনগুলো, কাণ্ড পাতা আছে কিন্তু মূল নাই, মূলের বদলে থাকে রাইজয়েড, মূল নাই, কাণ্ড পাতা আছে, মূল মানে কি শিকড়, শিকড় নাই, শিকড়ের বদলে কি আছে, রাইজয়েড আছে। ওকে। ফানবর্গীয়, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, এদের দেহে পরিবহন টিস্যু থাকে এবং কচি পাতা কুণ্ডলিত থাকে। ফানবর্গীয়, ফান, ফান গাছ দেখো বইতে, বইতে আমরা একটু দেখি তো ফান কোথায় আছে, এগুলোর একটু ইয়ে দেখি। এই যে এখানে দেখো, না এটা না, এই যে স্পাইরোগেরা দেখতে পাচ্ছ, অ্যাগারিকাস ব্যাঙের ছাতা যেগুলো দেখতে পাচ্ছ। তারপরে এই যে মশ, এই যে ফার্ন, এই যে ফার্ন,
বা মশ, এই যে দেখো গাছের পাতাগুলো কুণ্ডলি, মানে পেঁচানো পেঁচানো, ঠিক আছে। এগুলো এখন শাক হিসেবে বিক্রি হয়, এগুলো আর পাওয়া যায় না বললেই চলে। এগুলো আগে আমাদের আমাদের ইয়েতে গ্রাম অঞ্চলে এগুলো পাওয়া যেত, যেখানে হয়তো একদম ছ্যাঁতছ্যাঁতে অবস্থা, হয়তো পানি টানি হয়তো থাকে হালকা হালকা বা ভেজা ভেজা আবহাওয়া, এক কথায় অনেকে যেখানে প্রস্রাব প্রস্রাব করতো, গ্রামের মানুষ টানুষ আছে, বা শহরেও দেখবা যেখানে প্রস্রাব প্রস্রাব করে ওইদিকে এই জিনিসগুলো বেশি জন্মে, ঠিক আছে। আমরা তো অনেকে শাক টাক তুলে খাই বা শাকটা কিনে খাই, সাবধানে খাওয়া উচিত। যাই হোক, কেউ রাগ করলা নাকি বললাম। তারপরে দেখি সপুষ্পক উদ্ভিদ, এদের ফুল হয় এবং দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ফুল হয় এবং মূল, কাণ্ড, পাতা আলাদা আলাদা করা যায়। মূল, শিকড়, কাণ্ড, দেহ যেটা গাছের গুড়ি, আর পাতা, পাতাও মানে বিভক্ত আলাদা আলাদা। এদের মধ্যে আবার আছে কি নগ্নবীজি, আবৃতবীজি। নগ্নবীজি গর্ভাশয় না থাকায় ফল হয় না, বীজ নগ্ন থাকে। সাইকাসের গর্ভাশয় থাকে না, তো ফল হয় না, বীজ নগ্ন থাকে। আবৃতবীজি গর্ভাশয় থাকায় ফল হয় এবং বীজ ভেতরে আবৃত থাকে, যেরকম আম, জাম। আম দেখবা, আম খাবা, সামনে আমের সিজন আসে, আম খাওয়ার পরে আমের যে আমরা বলি আটি, তাই না, আটি, ওই আটিটা সুন্দর করে আরো ইয়ে করবা, ভেতরে যাবা, ভেতরে গিয়ে দেখবা যে ওইটার ভেতরে দেখবা যে বীজ আছে। তাইলে আম খাওয়ার পরে আমরা যেটা পাই ওটা কি, একটা খোলস, বীজের খোলস, বীজটাকে আবৃত করে রাখছে। সেম জাম, জাম দেখবা, জাম খাওয়ার পরে জাম বিচি, অনেকে তো কামড় টামড় দিছেও, দেখবা যে ভেতরে আরেকটা বিচি আছে, বীজ আছে। দেখো, যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, যাদের পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল সমান্তরাল তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। পাতার পাতার বিন্যাস, শিরাবিন্যাস সমান্তরাল মানে কি, মানে একটা পাতা মনে করো, আমি তো পাতা খাইতে পারি না, মনে করো এটা যদি পাতা হয়, শিরা বলতে শুধু একটাই থাকবে, একটাই আছে, ঠিক আছে। এটা হলো কি আমাদের, এই একটাই আছে, এটা এটা হলো আমাদের কি শিরাবিন্যাস সমান্তরাল, যেমন ধান, গম, দেখেছো নাকি জানি না। কিন্তু দ্বিবীজপত্রী, এদের শিরাবিন্যাস দেখা যায়। শিরাবিন্যাস মানে কি, যে এরকম এরকম, এরা হলো দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাতে এরকম ইয়ে থাকে, যেমন আমের পাতা, কাঁঠালের পাতা, একটু দেখবা যে শিরা আছে। আর ধান, গম এগুলোতে শিরা নাই, শিরা দেখবা না। তাহলে যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে এবং যাদের প্রধান মূলতন্ত্র ও জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। আম, ছোলা, ঠিক আছে, জাম, কাঁঠাল, এগুলো। এবার আসছে পার্ট 5, প্রাণী জগৎ, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী। প্রাণী জগৎকে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী। মেরুদণ্ড মানে আমাদের পিঠে, পিঠে যে একটা শিরা আছে, শির আছে, যে একটা হাড় আছে একদম, এই যে এখান থেকে ঘাড় থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত, এটা হলো মেরুদণ্ড। মেরুদণ্ড, ঠিক আছে। মেরুদণ্ডী, অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড ও কঙ্কাল নেই। এদের চোখে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে কি, একটি চোখে অনেক চোখ, মানে এক জায়গায় অনেকগুলো চোখ থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হইল। দেখো, মেরুদণ্ডহীন, এদের দেহে কোনো মেরুদণ্ড বা শির দ্বারা নাই। অন্তকঙ্কাল, অন্ত মানে ভেতর, ভেতরে কোনো কঙ্কাল নাই। এদের দেহের ভেতরে হাড়ের তৈরি কোনো কঙ্কাল থাকে না, তবে অনেকের দেহে বহিকঙ্কাল, যেমন চিংড়ির শক্ত খোলস থাকে। অন্তকঙ্কাল থাকবে না, মানে ভেতরে, শরীরের ভেতরে কঙ্কাল থাকবে না, হাড়ের তৈরি। কিন্তু চিংড়ি, চিংড়ি কিন্তু অমেরুদণ্ডী, কিন্তু চিংড়ির বাইরে কঙ্কালের মতো খোলস আছে, শক্ত খোলস। স্নায়ুরজ্জু, এদের প্রধান স্নায়ুতন্ত্র দেহের পেটের দিকে অবস্থান করে। স্নায়ুরজ্জু বা স্নায়ুতন্ত্রটা কি, যেটার ফলে আমাদের অনুভূতি জন্মায়, ঠিক আছে। আমরা আমরা বুঝতে পারছি, আমার খারাপ লাগছে, ভালো লাগছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, স্নায়ুতন্ত্র। পুঞ্জাক্ষী, অনেক পতঙ্গের চোখে পুঞ্জাক্ষী, ছোট ছোট অনেকগুলো চোখের সমষ্টি দেখা যায়। পুঞ্জাক্ষী। রক্ত, এদের রক্তে সাধারণত হিমোগ্লোবিন থাকে না। যেরকম দেখো, আমরা উদ্ভিদের ক্ষেত্রে যেরকম দেখলাম ক্লোরোফিল, ক্লোরোফিলটা কি, ক্লোরোফিলটা হলো ক্লোরোফিল থাকলে সবুজ, না থাকলে সবুজ থাকে না। তো আমাদের এখানে প্রাণীদের কি হিমোগ্লোবিন, প্রাণীদের কি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকলে রক্ত লাল, আর হিমোগ্লোবিন না থাকলে রক্ত লাল হয় না।
তাহলে হিমোগ্লোবিনের জন্য রক্ত লাল হয়, ক্লোরোফিলের জন্য পাতা বা কাণ্ড বা যেটাই হোক সবুজ হয়। তাহলে ক্লোরোফিলের জন্য লাল, ক্লোরোফিলের জন্য সবুজ, হিমোগ্লোবিনের জন্য লাল। যেরকম কেঁচোর রক্ত শুধু ব্যতিক্রম, সেটা হইলো লাল, তাছাড়া কোনো উদ্ভিদের, অমেরুদণ্ডী উদ্ভিদের রক্ত লাল হয় না। লেজ, এদের দেহে মেরুদণ্ডী প্রাণীদের মতো লেজ থাকে না। মেরুদণ্ডী মানে মানুষ, গরু, ছাগল, মাছ, এরা মেরুদণ্ডী। তো এদের লেজ থাকে, দেখো মানুষ বাদে প্রায় সবারই লেজ আছে। গরু, ছাগল, আমাদের অনেক বিজ্ঞানী বাংলাদেশের, ওদের মতে আমাদেরও আগে লেজ ছিল, যেটা হয়তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ঠিক আছে, কোনো ইসলাম মানে কি বলবো, ধর্মেই মনে হয় এই কথা বলা নাই যে মানুষের আগে লেজ ছিল, ইসলাম ধর্মে তো নাই। ঠিক আছে, সরাসরি মানুষই তো আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু অনেক বিজ্ঞানী, যেরকম আমাদের জাফর ইকবাল স্যার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যিনি ছিলেন, তো উনি এক এক সময় এক এক রকম মানে তত্ত্ব নিয়ে হাজির হইতেন, অনেক কিছু। মানুষ বানর থেকে আসছে এরকম, তো এগুলোর কোনো ভিত্তি নাই। যাই হোক, পতঙ্গ দল আর অন্যান্য, মানে আমাদের অমেরুদণ্ডী প্রাণীকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা পতঙ্গ দল আর একটা অন্যান্য। পতঙ্গ দল কি? এদের দেহ, মস্তক, বক্ষ ও উদর এই 3 ভাগে বিভক্ত। এদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। পতঙ্গ দল, এদের দেহ আছে, এদের কি দেহ, মস্তক মানে মাথা, বক্ষ, উদর 3 ভাগে বিভক্ত। মানে পতঙ্গ দল মানে কি? পোকামাকড়। পতঙ্গ দল মানে কি? পোকামাকড়। অন্যান্য, কেঁচো ও জোকের দেহ অনেক খণ্ডে বিভক্ত। কেঁচো দেখেছো, জোক দেখেছো, এগুলো অনেক খণ্ড খণ্ডে বিভক্ত। শামুক ও ঝিনুকের দেহ শক্ত খোলসে আবৃত। তাহলে পতঙ্গ মানে কি? পোকামাকড়ের যেটা। এবার আসছে আমাদের মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড ও কঙ্কাল থাকে। মেরুদণ্ড প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো মেরুদণ্ড। এদের দেহের পৃষ্ঠদেশে মানে পিঠে কশেরুকা দিয়ে গঠিত একটি মজবুত মেরুদণ্ড বা শিরদাঁড় থাকে পিঠে। সেটা মাছের হোক, গরুর হোক, ছাগলের হোক, বাঘের হোক, পিঠে। অন্তকঙ্কাল, অন্ত মানে ভেতরের যে কঙ্কাল, দেহের ভেতরে অস্থি, হাড় বা তরুণ অস্থি দিয়ে তৈরি শক্তিশালী কঙ্কাল থাকে, যা দেহকে কাঠামো দান করে। কাঠামো মানে একটা আকৃতি দান করে। এই কঙ্কাল বা এই মানে আমাদের যে কঙ্কালটা আছে, আমরা হয়তো অনেকে দেখেছি ইন্টারনেটে, ওই যে মানুষের কঙ্কাল, প্লাস্টিকের বা যাই হোক যেরকমই হোক, অথবা 3D, ওটা একটা শেপ দেয়। শুধু মানুষ না, যে কোনো কিছু। কঙ্কাল মানে হাড়, আমাদের ভেতরে যে হাড় আছে, যেমন বুকের এখানে অনেকগুলো হাড় আছে, ঠিক আছে, সব জায়গাতেই। তো এটা আমাদের শরীরকে কি করে? একটা আকৃতি দান করে। স্নায়ুরজ্জু মানে স্নায়ুতন্ত্রের যেটা, এদের স্নায়ুরজ্জু মেরুদণ্ডের ভেতরে সুরক্ষিত থাকে এবং সামনের অংশ মস্তিষ্কে রূপান্তরিত হয়। এগুলো একটু বড় হইলে বাবা, যখন ওই যে 8-9-এ উঠবা, তখন এগুলো বিস্তারিত বুঝতে পারবে, এখন বুঝাইতে গেলে মাথা চলে যাবে। হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দেশে বা বুকের দিকে অবস্থিত। হৃৎপিণ্ড মানে কি? হার্ট বুকের দিকে অবস্থিত। রক্তে হিমোগ্লোবিন থাকে, তাই এদের রক্ত সাধারণত লাল বর্ণের হয়। শ্বসন, এরা সাধারণত ফুসফুস মানুষ, পাখি, এরা ফুসফুসের সাহায্যে, আর ফুলকা মাছ হলো ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। লেজ, জীবনের কোনো না কোনো পর্যায়ে এদের দেহের শেষ প্রান্তে মেরুদণ্ডী পরবর্তী লেজ থাকে। মানুষের ক্ষেত্রে এটি বিলুপ্ত প্রায়, মানুষের ক্ষেত্রে কিন্তু থাকে না। এদের 5টি প্রধান শ্রেণী হইল মৎস্যকুল, এরা জলজ প্রাণী, আঁশযুক্ত এবং ফুলকার সাহায্যে শ্বাস নেয়। জলজ প্রাণী তার মানে জলে যে প্রাণীগুলো থাকে, আঁশযুক্ত, দেহে আঁশ থাকে মাছের, ফুলকার সাহায্যে শ্বাস নেয়, ফুলকা। উভচর, এরা জীবনের শুরুতে পানিতে এবং পূর্ণ বয়সে ডাঙায় বাস করে। ত্বক ভেজা ও নখহীন, কুনো ব্যাঙ, মানে প্রথমে যখন বাচ্চা থাকে বা যখন ব্যাঙাচি আকারে থাকে, সেটা পানিতে থাকে, আর পূর্ণ বয়সে ডাঙায় মানে মাটিতে বসবাস করে। সরীসৃপ, এরা বুকে ভর দিয়ে চলে, চামড়া শুষ্ক, আঁশযুক্ত, বুকে ভর দিয়ে চলে, ডিম পারে। সাপ, কুমির, টিকটিকি, বুকে ভর দিয়ে চলে, চামড়া শুষ্ক যে খসখসা, ডিম পারে। পক্ষীকুল, দেহ পালক দিয়ে ঢাকা, হাড় ফাঁপা ও হালকা হওয়ার কারণে উঠতে পারে। হাড় ফাঁপা এদের, আমাদের হাড়ের ভেতর যেরকম
কি আছে, ক্যালসিয়াম ট্যালসিয়াম বা উপাদান উপাদান আছে, কিন্তু এদের হাড়টা কি ফাঁপা, ও হালকা হওয়ার কারণে এরা উঠতে পারে, ডিম পারে। দোয়েল কবুতর মানে পাখি এক কথায়। স্তন্যপায়ী, দেহ লোমে ঢাকা। এই যে দেখো অনেকের, আমাদেরও লোম আছে, তারপরে তোমার হলো গরু ছাগলের বেশি লোম আছে। বাচ্চা প্রসব করে মানে বাচ্চা হয়, ডিম পারে না, এবং বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয়। এরা সব থেকে বুদ্ধিমান প্রাণী, যেরকম মানুষ, বাঘ, গরু। ব্যতিক্রম হলো তিমি ও ডলফিন পানিতে থাকলেও এরা স্তন্যপায়ী। তিমি আর ডলফিন এরা পানিতে থাকলেও এরা কি বাবা, স্তন্যপায়ী। স্তন্যপায়ীর বৈশিষ্ট্য হলো বাচ্চা প্রসব করে, তারপরে কি মায়ের দুধ খেয়ে বড় হয়, আর বুদ্ধিমান। এবার আসছে আমরা অনুশীলনের কিছু কি বলে সংক্ষিপ্ত বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো সলভ করবো আগে। সলভ করার পরে আমরা তারপরে হইলো অনুশীলনী সৃজনশীল সলভ করে তারপর অতিরিক্ততে আমরা যাব। ওকে, দেখি এটা। তাহলে এতক্ষণ তো তোমরা পড়লা, এবং অবশ্যই বইটা রিডিং পড়বা, যারা এখনো পড়ো নাই বইটা রিডিং পড়বা, তাহলে আমাদের এই তথ্যগুলো তোমাদের কাছে আরো মজাদার লাগবে। আর বই রিডিং না পড়ে যদি পড়তে আসো তাহলে খারাপ লাগবে। আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একদম সুন্দরভাবে বইয়ের বাইরেও কিছু তথ্য দিয়ে সহজভাবে সুন্দরভাবে বোঝানো। দেখো, ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ইউগ্লেনা আমি তোমাদেরকে একটু আগেই কিন্তু দিয়েছিলাম। ইউগ্লেনা, এই যে দেখো ইউগ্লেনা, ইউগ্লেনা, তাই না? তোমরা দেখো তো, বের করো তো ইউগ্লেনা। ইউগ্লেনা এই যে প্রথমেই আছে আমাদের ইউগ্লেনা, এই যে ইউগ্লেনা, অ্যামিবা ইউগ্লেনা কোন প্রোটিস্টা, কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। অ্যামিবা ইউগ্লেনা কোন রাজ্য? প্রোটিস্টা। অ্যামিবা ইউগ্লেনা কোন রাজ্য? প্রোটিস্টা। ওকে, তাহলে আমরা লিখবো এখানে, কি লিখবো? প্রোটিস্টা। তাহলে এই যে আমাদের উত্তর কি? খ নম্বর হইলো প্রোটিস্টা। খ নম্বর কি? প্রোটিস্টা। তারপর বলছে পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। পরভোজী, যারা অন্যের ওপর ডিপেন্ড করে খাদ্যের জন্য, সূর্যের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। আচ্ছা, এরা যদি পরভোজী হয় তাহলে এরা কি খাদ্য তৈরি করবে? খাদ্য তৈরি করে। যারা হোটেলে খায়, যারা হোটেলে খায়, রেস্টুরেন্টে খায়, বাড়িতে রান্না করে না? বাড়িতে রান্না করে ওটা ফেলে দিয়ে হোটেলে খায়, এরকম নাকি? তাহলে পরভোজী, ওরা তো খাদ্য তৈরি করে না, পরভোজী। অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে, হ্যাঁ পরভোজী। মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে, হ্যাঁ পরভোজী ওরা। তাহলে উত্তর আমাদের কি হলো? খ, 2 আর 3। ঠিক আছে, পরভোজী, খাদ্য তৈরি করে না, ওরা অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে অথবা অন্য জীবের দেহাবশেষ খায়। দেহাবশেষ মানে মনে করো একটা গরু মারা গেছে, আমরা কবর দিছি, খাইছে, কে খাইছে? ব্যাকটেরিয়া, ভাইরাস, এটা ওটা ওটা খাইছে। ওকে, তারপরে দেখো বলেছে জায়ান গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পারে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে। তার মানে দুইটা জিনিস। ছেলেটার নাম হলো জায়ান, ও গ্রামে গেছে, যা দেখছে যে ওর চাচা কি করছে। ওর চাচা হইলো সন্ধিযুক্ত পা, পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী, প্রাণী মনে রেখো, প্রাণী খুব যত্ন সহকারে পালন করছে, যা উড়ে বেড়ায়, ডিম পারে। আর আরেকটা দেখছে গাছের ডালে অন্য একটা প্রাণী যা উড়ে বেড়ালেও ডিম পারে না, মাতৃদুগ্ধ পান করে। তাহলে মাতৃদুগ্ধ পান করে কোনগুলো, তাই না? তো এখন 3 নম্বর আমাদের বলেছে কি, জায়ানের চাচা কোনটি পালন করে? জায়ানের চাচা কোনটি পালন করে? দেখো খেয়াল করো, সন্ধিযুক্ত পা, পুঞ্জাক্ষী, দেখো পামরি পোকা, উই পোকা, প্রজাপতি, মৌমাছি, এগুলোর মধ্যে কোনটার সন্ধিযুক্ত পা আছে? সন্ধিযুক্ত পা, সন্ধিযুক্ত পা, তার মানে কি? মৌমাছি। মৌমাছি, একটু দেখো তো, সন্ধিযুক্ত পা মৌমাছি হবে না? একটু খেয়াল করো তোমরা। পুঞ্জাক্ষী বিশিষ্ট, পুঞ্জাক্ষী মানে কি? অনেকগুলো চোখের সমষ্টি। তাহলে এখানে অনেকগুলো চোখের সমষ্টি কার আছে? অনেকগুলো চোখ আছে কার? ওকে, মৌমাছিরই। দেখবা জায়ানের দেখা গাছের ডালের পানিটি কি কি? আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। আচ্ছা, আমরা কি দেখলাম বাবা? আমরা দেখলাম কি, যারা যারা মাতৃদুগ্ধ পান করে তারা কি? স্তন্যপায়ী। স্তন্যপায়ীর বৈশিষ্ট্য কি কি? বই একটু দেখো তো, স্তন্যপায়ীর বৈশিষ্ট্য কি কি? বই বের করো সবাই। বইয়ে কত পৃষ্ঠা আছে? স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য বের করো সবাই। আমরা দেখি বইটা বের করি। বইয়ে কত পৃষ্ঠা আছে সবাই দেখো।
হ্যাঁ তাই তো, ঠিকই তো আছে। পাখি, একটা পাখি আঙ্গুলে নখযুক্ত, থাকবেই তো, পাখির নখ তো আছেই, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। তো এখানে উত্তর হবে কি ঘ, 1 2 3, তিনটাই কিন্তু হবে। আমাদের এখানে মনে হয় উত্তরে একটু আলাদা দেওয়া আছে, এটা ঠিক করে নিবা। উত্তর হবে 1 2 3, ঠিক আছে, 1 2 3। ওকে, আমরা পরেরটাতে গেলাম। পরেরটা বলতে আমরা উদাহরণে যাই, অনুশীলনীর যে প্রশ্ন আছে সেটাতে যাই। দেখো 1 নম্বর সৃজনশীল, যেটা 1 নম্বর যে সৃজনশীল সেটা দেখো, নিচে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এ নাম্বার আছে কি ব্যাং, বি নাম্বার মাছ, 3 নাম্বার হলো, সি নাম্বার আছে কি টিকটিকি। মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? দেখো, যেসব প্রাণীর পিঠের দিকে কশেরুকা বা ছোট ছোট হাড়ের সমন্বয়ে গঠিত একটি লম্বা হাড়ের কাঠামো বা মেরুদণ্ড থাকে, তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন মানুষ, মাছ, পাখি ইত্যাদি। অথবা তুমি যদি ছোট করেও লিখতে চাও লিখতে পারো, এটা সুন্দর করে দেওয়া আছে, যাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। কিন্তু একটু বড় করে লিখলে আরো ভালো হয়, টিচাররা বেশি খুশি হয় একটু বুঝাই টুঝাই লিখলে। খ নাম্বার বলছে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। শামুক, তাহলে এইখানে আমরা যে সৃজনশীল প্রশ্নটা দেখি, এই সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের 4টা অংশ। এই সৃজনশীল প্রশ্ন 4টা অংশ। প্রথমে যে 2টা অংশ থাকে সেটা ওপরে যে তথ্য দেওয়া থাকে তার সাথে মিলতেও পারে, নাও পারে। ঠিক আছে, ওপরে যে তথ্য দেওয়া আছে যেরকম ব্যাঙ, মাছ, টিকটিকি, এদের সাথে মিলতেও পারে, নাও পারে। এই 2টা আলাদা, অন্য জায়গা থেকে দিবে। কিন্তু গ আর ঘ এই 2টা দিবে ওপরের তথ্যের আলোকে, ওপরের তথ্যের আলোকে। এটা কিন্তু তোমরা মনে রেখো। ক নাম্বারকে বলে জ্ঞানমূলক। কি বলে? জ্ঞানমূলক। এটা বইয়ের যে কোনো জায়গা থেকে দিতে পারে, ওই অধ্যায়ে। ঠিক আছে, একটা সংজ্ঞা টঙ্গা জাতীয় বেশি থাকে। খ নাম্বার একটা অনুধাবন, এটা বইয়ের ভেতর থেকে দিবে, যে কোনো জায়গা থেকে, ওপরের সাথে মিল থাকবে, তার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি আবারও বললাম যে এই 2টা কিন্তু ওপরের যে উদ্দীপক, ওপরে যে তথ্য দেওয়া থাকে তাকে বলে উদ্দীপক। কি বলে? উদ্দীপক। উদ্দীপকের সাথে কিন্তু মিল থাকবে না, নাও থাকতে পারে, থাকতেও পারে। ওকে, তাহলে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। শামুক, শামুক কোন ধরনের প্রাণী? দেখো, শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী এবং এটি মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এটা তোমাদের হয়তো তোমাদের বইতে এটা মনে হয় দেওয়া নেই। তোমরা এই তথ্যটা যদি না দাও, শুধু বলবে যে অমেরুদণ্ডী প্রাণী। শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী। কারণ কি? শামুকের দেহে কোনো মেরুদণ্ড বা হাড় নেই। শামুকের দেহে কি নাই? কোনো মেরুদণ্ড নাই, হাড় নাই। এদের দেহ অত্যন্ত নরম এবং সাধারণত একটি শক্ত ক্যালসিয়াম কার্বনেটের খোলস দ্বারা আবৃত থাকে। এরা মাংসল পায়ের সাহায্যে চলাচল করে। মাংসল পা দেখবা, শামুক ভেতরে ঢুকে যায়, আবার যখন চলাচল করে মাংসল পা দিয়ে চলাচল করে। ঠিক আছে, তাহলে শামুক হলো অমেরুদণ্ডী প্রাণী। কি জন্য? এদের মেরুদণ্ড নেই। তাহলে বৈশিষ্ট্য কি? এরা দেহে অত্যন্ত নরম, এদের দেহ নরম, সাধারণত একটি শক্ত ক্যালসিয়াম কার্বনেটের খোলস দ্বারা আবৃত থাকে। এরা মাংসল পায়ের সাহায্যে চলাচল করে। সি নাম্বার কি বলেছে? গ নাম্বার, সি কোন শ্রেণীভুক্ত প্রাণী? সি মানে কি? সি মানে হলো আমাদের টিকটিকি। সি হলো টিকটিকি। তো টিকটিকির কথা বলেছে যে টিকটিকি কোন শ্রেণীভুক্ত প্রাণী, ব্যাখ্যা করো। দেখো, উদ্দীপকে সি হলো একটি টিকটিকি যা সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। সরীসৃপ, যারা বুকে ভর দিয়ে চলে, আমরা কিন্তু পড়েছি সরীসৃপ, বুকে ভর দিয়ে চলে। এর বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। চলাচল, এরা সাধারণত বুকে ভর দিয়ে চলাচল করে। ত্বক, এদের ত্বক শুষ্ক এবং উপচর্মীয় আইস দ্বারা আবৃত থাকে। শুষ্ক, খসখসে। আইস, মাছের যেরকম আইস থাকে, এটার বড় বড় অন্য টাইপ আইস থাকে, যা এদের দেহ থেকে পানি বের হয়ে যাওয়া রোধ করে। মানে দেহ থেকে, আমাদের দেহ থেকে মনে করো যে পানি বের হয়ে যায় না, মানে মসৃণ, ত্বকটা মসৃণ। কিন্তু এই যে সরীসৃপ যে প্রাণীগুলো আছে তাদের দেহ থেকে পানি বের হয়ে যেতে পারে না। দেখো, এরা সারা জীবন ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুসফুস, আমরা যেরকম ফুসফুস, গরুর ফুসফুস, মানুষের ফুসফুস। গরুর ফুসফুস তো খাইছো, দেখছো। দেখো, গরমের দিনে আমাদের শরীর থেকে কিন্তু ঘাম বের হয়ে যায়, বুঝছো? ঘাম বের হয়ে যায়, তার জন্য খসখসে লাগে না। ঘাম, ঘাম মানে কি? শরীরের ভেতরকার পানি বের হয়। কিন্তু শীতের দিনে দেখবা সাদা হয়ে গেছে, খসখসে, কেমন খসখস চরচর করছে। কি জন্য?
শীতের দিনে পানি বের হইতে পারে না, তার জন্য খসখস করে। ঠিক আছে। প্রজনন, এরা ডাঙায় ডিম পারে এবং ডিমের খোসা বেশ শক্ত ও চুনময় হয়। ডাঙায় ডিম পারে, এরা কি করে? ডাঙায়। দেখবে যে কুমির হয়তো যদি পানিতে বাস করে, কিন্তু ডাঙায় এসে ডিম পারে। ডিম কোথায় পারে? ডাঙায়। মানে মাটিতে, বালুতে, ওইখানে এসে ডিম পারে। রক্ত, এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। মানুষ তো গরম রক্ত বিশিষ্ট প্রাণী, মানুষের রক্ত গরম। মুরগি দেখবা, মুরগি জবাই করার পরে, বা গরু কুরবানির সময় দেখবে যে রক্ত গরম, কিন্তু এরা কি? শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, ঠান্ডা। তারপরে বলছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈশিষ্ট্যের ভিত্তিতে এরা ভিন্ন। এ হইল ব্যাং, বি হইল মাছ। এ দেওয়া আছে ব্যাং, বি দেওয়া আছে মাছ। অনুশীলনীতে বের করে দেখো, এ হইল ব্যাং, বি হইল মাছ। তাহলে বলছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হইলেও বৈশিষ্ট্যের ভিত্তিতে এরা ভিন্ন। তুলনামূলক বিশ্লেষণ করো। দেখো চিত্রে এ হইল ব্যাং এবং বি হইল মাছ। উভয় মেরুদণ্ডী প্রাণী হলেও এদের জীবনধারা ও শারীরিক গঠনে ব্যাপক পার্থক্য রয়েছে। এদের ভিন্নতা নিচে আলোচনা করা হইল। দেখো, উভচর প্রাণী এবং কি? মৎস্য। উভচর মৎস্য। এ হইল উভচর বা ব্যাং, বি হইল মৎস্য। দেখো, বাসস্থানের ভিত্তিতে এদেরকে আমরা একটু আলাদা করি। বলছে দুইটাই মেরুদণ্ডী, কিন্তু দুইটা আলাদা। তাহলে কি কি কারণে আলাদা, সেই আলাদাটা আমরা পার্থক্য আকারে টেবিল করে লিখে দেবো। বাসস্থান, থাকার জায়গা। দেখো, জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় বসবাস করে। স্থলে, ডাঙা মানে স্থলে। তো মাছ কি? এরা সম্পূর্ণ জলজ প্রাণী এবং পানিতে বসবাস করে। মাছকে পানির ওপরে নিয়ে আসলে কিছুক্ষণ বেঁচে থেকে মরে যায়। ইলিশ তো বাঁচেই না। ইলিশকে দেখবা যে ইলিশ পানির ওপরে তুললে মারা যায়। তাজা ইলিশ ওই ভিডিওতে ছাড়া আমরা হয়তো দেখতে পাই না, যারা মারছে, তাই না? তাজা ইলিশটা কি? কেউ হয়তো কোনো জেলে মারছে, তখন কেউ ভিডিও করছে, আমরা তাজা ইলিশ দেখেছি। তাছাড়া তাজা ইলিশ বাজারে গিয়ে বা কোথাও তাজা ইলিশ পাওয়া যায় না। ওরা পানির ওপরে ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরে মারা যায়। অন্যান্য মাছ যেরকম তোমার তা বেঁচে থাকে, অনেকক্ষণই বেঁচে থাকে। ত্বক, এদের ত্বক নরম, পাতলা, ভেজাও, কোনো আইস থাকে না। ব্যাং জাতীয় যারা উভচর আছে, এদের দেহ সাধারণত পিচ্ছিল আইস দিয়ে ঢাকা থাকে। মাছ পিচ্ছিল আইস দ্বারা কি থাকে? ঢাকা থাকে। শ্বসন অঙ্গ, শ্বসন মানে শ্বাস গ্রহণ, নিঃশ্বাস প্রশ্বাসের যে অঙ্গগুলো। ফুসফুস, ত্বক ও মুখ গহ্বরের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা আরো একটা অ্যাড করতে পারো যে এরা জীবনের প্রথম অবস্থায় ফুলকার সাহায্যে এবং পরবর্তীতে কিসের সাহায্যে? ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যখন পানিতে থাকে ফুলকার সাহায্যে, বড় হয়ে গেলে ফুলকা বিলুপ্ত হয়ে যায়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। আর মাছ হলে এরা ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। চলাচল, এরা পায়ের সাহায্যে চলাচল করে। ব্যাঙের পা আছে, আর এরা পাখনার সাহায্যে সাঁতার কাটে। চলাচল তো না, সাঁতার কাটে। ওকে। হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। 3 মানে হার্ট, 3টা প্রকোষ্ঠ, তিনটা ভাগে ভাগ। আর এদের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে উপরোক্ত তুলনামূলক আলোচনা থেকে বোঝা যাচ্ছে যদিও ব্যাঙ ও মাছ উভয় মেরুদণ্ডী প্রাণী এবং কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, এটা একটা পর্ব মেরুদণ্ডী প্রাণী, তবুও তাদের বিবর্তনগত অবস্থান, অঙ্গসংস্থান এবং জীবন ধারণের পদ্ধতির ভিত্তিতে তারা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন দুটি শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তাহলে এটা কি? ওটা হলো মৎস্য জাতীয় এবং এটা কি? উভচর, মৎস্য এবং উভচর। আশা করছি ক্লাসগুলো করে তোমাদের জন্য সুবিধা হচ্ছে, তোমরা অনেক কিছু বুঝতে পারছো বা বোরিং লাগছে না ইনশাআল্লাহ। তো 2 নম্বর প্রশ্ন আছে, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। দেখো, এ নাম্বার কি আছে? এ নাম্বার কি? বি নাম্বার কি? সি নাম্বার কি? গাছ, 3টে গাছ দেখতে পাচ্ছি আমরা। ক নাম্বার কি বলেছে? সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক, পুষ্প মানে ফুল, সপুষ্পক যাদের ফুল হয়। দেখো, যেসব উদ্ভিদের ফুল ফোটে এবং বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে তাদের সপুষ্পক উদ্ভিদ বলে, যেরকম আম গাছ, কাঁঠাল। ওকে। বি নাম্বার বলছে মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে? ব্যাখ্যা করো। মাশরুমকে ফানজাই বা ছত্রাক রাজ্যে স্থান দেওয়া হয়েছে। ফানজাই বা ছত্রাক, এর কারণগুলো হলো মাশরুম ক্লোরোফিলবিহীন, তাই এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সালোক সংশ্লেষণটা কি? সালোক সংশ্লেষণটা হলো কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করা বা খাদ্য তৈরি করা। এরা পরভোজী বা মৃতভোজী। পরভোজী মানে খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ড করে, আর মৃতভোজী মানে মরা কোনো কিছু খায়। এদের দেহ কাইটিন নামক বস্তু দ্বারা গঠিত, কোষ প্রাচীর দিয়ে আবৃত। তাহলে মাশরুম
মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে? ফানজাই বা ছত্রাক রাজ্য। কি জন্য? ক্লোরোফিলবিহীন, এবং এখানে যেগুলো লেখা আছে। সি নাম্বার বলেছে সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করে। তাহলে আমরা দেখব যে ওপরে যে চিত্র আছে, সি হলো একটা বট গাছ, যা একটি সপুষ্পক আবৃতবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। সপুষ্পক, ফুল হয়, ফল হয়। আবৃতবীজী, বীজটা আবৃত, দ্বিবীজপত্রী, এবং এই বীজটা দুইটা খণ্ড, বীজ দুই বীজপত্রী। এর বৈশিষ্ট্যগুলো হলো আকার, এটি একটি বিশাল আকার কাষ্ঠল এবং বহু বর্ষজীবী বৃক্ষ। কাষ্ঠল মানে যেখান থেকে আমরা কাঠ পাই, আর বহু বর্ষজীবী মানে অনেক বছর বেঁচে থাকে। মূল, এদের প্রধান মূল থাকে এবং শাখা মূল বিস্তৃত থাকে। একটা মূল থাকে, শিকড়, একটা প্রধান শিকড় থাকে, অনেকগুলো শাখা শিকড় থাকে। এদের অনেক সময় স্তম্ভমূল দেখা যায়, যা ডালপালা থেকে নেমে মাটির ভেতরে প্রবেশ করে। ডাল থেকে আবার মূল, শিকড়, শিকড় মাটির নিচেও নামে অথবা ঝুলে থাকে, যে বাচ্চা কাচ্চা ওইটা ঝুল পারে ওইটা ধরে ধরে। ঠিক আছে। বীজ, এদের বীজ ফলের ভেতরে আবৃত থাকে এবং বীজে দুটি বীজপত্র থাকে। ঠিক আছে, অনেক বছর পর পর এই বীজ হয় বটগাছে। তো এদের বীজ ফলের ভেতরে আবৃত থাকে এবং বীজ দুটি বীজপত্র থাকে, দুইটা বীজপত্র থাকে। ফুল, এদের অত্যন্ত ছোট ফুলগুলো বিশেষ ধরনের ফলের ভেতরে হাইপ্যানথোডিয়াম পুষ্পমঞ্জুরিতে লুকানো থাকে। ঠিক আছে, ফলের ভেতরে ফুল থাকে। ঘ নাম্বার বলছে এ ও বি উভয় সমান উন্নত কিনা, যুক্তি সহ বিশ্লেষণ করো। এ নাম্বার হইলো ফার্ন, যেটা অপুষ্পক। বি নাম্বার হইলো নারিকেল গাছ, সপুষ্পক। যে সমান উন্নত নয় তার নিচে টেবিলের মাধ্যমে দেখালো, মানে দুইটা কি একই জাতীয়, দুইটা কি উন্নত ধরনের উদ্ভিদ বা উন্নত ধরনের গাছ, সেটা বলছে। বৈশিষ্ট্য দেখো, উদ্ভিদ শ্রেণী, এটি একটি নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ। ফার্ন নিম্ন শ্রেণীর অপুষ্পক উদ্ভিদ, আর এটি একটি উচ্চ শ্রেণীর সপুষ্পক উদ্ভিদ। শ্রেণী, এখন শ্রেণী ধরো কিভাবে বলবো, নিম্ন শ্রেণীর উচ্চ শ্রেণীর, এটা ধরো স্যাঁতসেঁতে জায়গায় হয়, ফুল হয় না, ফল হয় না, তার জন্য নিম্ন শ্রেণী। আর ওইটা দেখো ফুল হয়, ফল হয়, উচ্চ শ্রেণী। ফুল ফল, এদের ফুল ফোটে না, ফল উৎপন্ন হয় না। নারিকেল গাছের ফুল ফোটে, ফল উৎপন্ন হয়। নারিকেল গাছের ফল কোনটা দেখেছো? নারিকেল গাছের ফল জীবনে ডাব, নারিকেল। বংশবৃদ্ধি, এরা রেণু বা স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরা বীজ উৎপন্ন করার মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিবহন টিস্যু, এদের পরিবহন টিস্যু জাইলেম ও ফ্লোয়েম থাকলেও তার তুলনামূলক কম উন্নত। এদের পরিবহন টিস্যু অত্যন্ত সুগঠিত ও উন্নত মানের। পরিবহন মানে কি? পরিবহন মানে যেখানে থেকে মানে যেটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাই না, সেটাকে আমরা পরিবহন বুঝি। তো এর পরিবহন টিস্যু মানে এর ভেতরের যে খাদ্য, পানি, এগুলো পরিবহন করার ক্ষমতা। ঠিক আছে, এগুলো পরিবহন বুঝাচ্ছে। হয়তো দেখা গেল যে খাদ্য, মাটি থেকে পানি বা খাদ্য দেখা গেল যে তোমার ওপরে কাণ্ড, পাতা, এগুলোতে পৌঁছায়। তো আমাদের যে ফান্ড বা যেটা আছে সেটার হলো কম উন্নত, আর নারিকেল গাছেরটা উন্নত। আকার ও গঠন, এরা আকারে সাধারণত ছোট এবং বিরুৎ জাতীয়। বিরুৎ মানে যেটা জঙ্গল জাতীয়, ছোট, ঝোপ জাতীয়। এরা দীর্ঘ, শক্ত ও কাষ্ঠল বৃক্ষ জাতীয় উদ্ভিদ। কাষ্ঠল বলতে কি? নারিকেল গাছ আবার কাষ্ঠল হয় কিভাবে? নারিকেল গাছ ভেতরে ফাঁপা হইলেও নারিকেল গাছ দিয়ে আগে গ্রাম অঞ্চলে মানুষ বিভিন্ন কাজ করেছে, যেরকম ঘরে বিভিন্ন কাজে লাগাইছে। টিন দেওয়ার সময় কাঠের পরিবর্তে ব্যবহার করা হয়, এখনো নারিকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ ব্যবহার করা হয়। অভিযোজন ক্ষমতা, অভিযোজন মানে পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, এক পরিবেশ থেকে আরেক পরিবেশে বা বিভিন্ন পরিবেশে। এদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সপুষ্পক উদ্ভিদের তুলনায় কম। বীজের মাধ্যমে প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতা এদের অনেক বেশি। তাহলে উপরোক্ত তুলনামূলক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে চিত্র এ ফার্ন হলো আদি ও নিম্নতর উন্নত বীজ, আর চিত্রে বি হলো আধুনিক ও উচ্চতর উন্নত বীজ। সুতরাং তারা উভয় সমান উন্নত নয়। ক্লিয়ার? এবার আসছে সংক্ষিপ্ত প্রশ্ন। অনুশীলনীতে যে সংক্ষিপ্তগুলো আছে সেগুলো আগে আমরা পড়ি। দেখো, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না ব্যাখ্যা করো। নগ্নবীজী উদ্ভিদ কোনগুলো? সাইকাস, পাইনাস। ফুলে কোনো গর্ভাশয় থাকে না। ব্যাখ্যা কি? এসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন বা উন্মুক্ত অবস্থায় থাকে। গর্ভাশয় নেই বলে এদের ফল উৎপন্ন হয় না এবং
বীজগুলো নগ্ন অবস্থায় উদ্ভিদে লেগে থাকে। ফুল গাছ খেয়াল করো, ফুল গাছ, এই কি বলবো যে ফুল গাছ, যে কোনো বাগানে যে ফুল গাছ, গোলাপ ফুল বলো বা অন্য অনেক ফুল বলো, দেখবা যে গর্ভাশয় থাকে না, ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে, তো অনেক অনেক উদ্ভিদে কি হয়, গর্ভাশয় থাকে না, ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। তো গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না, বীজগুলো নগ্ন অবস্থায় উদ্ভিদে লেগে থাকে। অনেকগুলো আছে দেখবা। তার মানে ফল পাওয়া যায় না, বীজ পাওয়া যায়। ফল পাওয়া যায় না, কিন্তু ফুল থেকে কি পাওয়া যায়, বীজ পাওয়া যায়। অনেক ফুল টুলে এরকম আছে। সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ, ব্যাখ্যা করো। সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ, কারণ এর বীজ ফলের ভেতরে আবৃত থাকে। সুপারি খোলসের পরে বীজ থাকে। সুপারির ফুলে গর্ভাশয় থাকে। পরাগায়ন ও নিষিক্তকরণের পর গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং ডিম্বকটি বীজে রূপান্তরিত হয়ে ফলের ভেতরে সুরক্ষিত থাকে। এ কারণে এটি আবৃতবীজী। অ্যামিবা কোন রাজ্যের জীব, ব্যাখ্যা করো। অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের জীব। এরা এককোষী জীব এবং এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা এককোষী বা কলোনি গঠন করে বাস করতে পারে এবং ক্ষণপথের সাহায্যে চলাচল করে। মানে ওই বৈশিষ্ট্যটা লিখে দিবা। অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্য, তার প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো লিখে দিলে হয়ে যাবে। মশ উদ্ভিদ কোন অঙ্গটি মূলের কাজ করে, ব্যাখ্যা করো। মশ উদ্ভিদে রাইজয়েড, মানে মূল থাকে না কিন্তু রাইজয়েড থাকে। রাইজয়েড নামক অঙ্গটি মূলের কাজ করে। দেখো, মশের প্রকৃত মূল নেই, মূলের পরিবর্তে সুতার মতো রাইজয়েড থাকে, যা উদ্ভিদকে মাটির সাথে আটকে রাখতে পারে এবং মাটি থেকে পানি ও খনিজ পদার্থ, লবণ শোষণ করতে সাহায্য করে। তার বলছে জীব কিভাবে পরিবেশের প্রতি প্রক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। জীব ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ করে এবং পরিবেশের পরিবর্তনের সাথে সাথে সাড়া দেয় বা প্রতিক্রিয়া প্রদর্শন করে। দেখো, আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি কি? চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস গ্রহণ, বৃদ্ধি, অভিযোজন, যেগুলো দেওয়া আছে পার্ট 2-এ। চলন কি? জীবের নিজের ইচ্ছায় চলাচল করতে পারার, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারার ক্ষমতাকে চলন বলে। প্রজনন, জীবের বংশবৃদ্ধি করার ক্ষমতা বা প্রক্রিয়াকে প্রজনন বলে। রেচন কি? জীবের বিশেষ প্রক্রিয়ায় তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াকে রেচন বলে। 5 নাম্বার, অনুভূতি কাকে বলে? দেহ বা মনে সংবেদন সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে অনুভূতি বলে। যে আমি এখানে চিমটি মারলাম, আমার লাগছে, এটাই হলো কি অনুভূতি। অভিযোজন, একটি জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? অভিযোজন। শ্রেণীবিন্যাস, কম সময়ে বা সহজে জীবজগৎ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য শ্রেণীকরণের সাহায্যে বর্তমান এবং অতীতের সকল জীবকে যে পদ্ধতিতে সাজানো হয় বা বিন্যাস করা হয় তাকে জীবের শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস বলা হয়। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতি অনুযায়ী জীবজগতের রাজ্যগুলো কি কি? আধুনিক শ্রেণীকরণের পদ্ধতি অনুযায়ী জীবজগতের রাজ্য 5টি। এগুলো হলো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। প্লান্টি কি? প্লান্টি জীবজগতের 5টি রাজ্যের একটি। এটি মূলত উদ্ভিদ জগৎকেই বুঝিয়ে থাকে। এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। এরা এককোষীও হতে পারে, আবার বহুকোষীও হতে পারে। এদের সেলুলোজ দ্বারা নির্মিত কোষ প্রাচীর থাকে, যেমন ফার্ন, আম গাছ, জাম গাছ, লেবু গাছ, মানে গাছ, উদ্ভিদ। মনেরা, প্রোটিস্টা কারা? মনের এবং প্রোটিস্টা জীবজগতের 5টি রাজ্যের 2টি। এককোষী জীব যাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারা মনেরা রাজ্যের অন্তর্গত, এবং যে সকল এককোষী জীবে সুগঠিত নিউক্লিয়াস থাকে তারা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। রাইজোবিয়াম মনেরা রাজ্যের উদাহরণ, আর অ্যামিবা হলো প্রোটিস্টা রাজ্যের উদাহরণ। অ্যামিবা, ইউগ্লিয়ানা, এগুলো। আর রাইজোবিয়াম বা ব্যাকটেরিয়া। ফানজাইয়ের বৈশিষ্ট্য লিখো। জীবজগতের একটি রাজ্যের নাম ফানজাই বা ছত্রাক। এদের বৈশিষ্ট্য হলো কি? এর এককোষী বা বহুকোষী, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এদের দেহে ক্লোরোফিল নেই। ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি ফানজাইয়ের উদাহরণ। জীব কাকে বলে? চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন ক্ষমতা আছে যার, তাকে জীব বলে। 13 নম্বর, প্রত্যেক রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। মানে প্রত্যেক রাজ্যের কি বৈশিষ্ট্য আছে। মনেরার বৈশিষ্ট্য কি? এরা এককোষী জীব, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এরা অনুবীক্ষণিক। ঠিক আছে, এরা এককোষী, এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অনুবীক্ষণিক। আমরা কিন্তু এটা তোমাদেরকে কিন্তু আমরা কি করেছি বাবা, এগুলো কিন্তু সব শিখাইছি, এগুলো আমরা কিন্তু আগে দিয়ে দিয়েছি। তো এগুলো তোমরা আবার একটু পড়ে নিও, এটা একবার হয়েছে। ওকে। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে। সপুষ্পক উদ্ভিদ, যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে।
এই যে পার্থক্য সপুষ্পক আর অপুষ্পকের, অপুষ্পক উদ্ভিদে ফুল হয় না, সপুষ্পক উদ্ভিদে হয়। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে, এরা বীজের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এসব উদ্ভিদে ফল হয় না, সপুষ্পক উদ্ভিদে ফল হয়, কোনো কোনো ক্ষেত্রে হয় না। মুখ্য জিনিস হলো ফুলের বিষয়। এদের অনেকের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এরা সমাঙ্গদেহী উদ্ভিদ। এদের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এদের দেহে সাধারণত মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান, সুতার মতো একটা শিকড়ের মতো, চিকন শিকড় মূল বিদ্যমান থাকে। মশ, ফার্ন অপুষ্পক উদ্ভিদের উদাহরণ, আম গাছ, কাঁঠাল গাছ, সাইকাস সপুষ্পক উদ্ভিদের উদাহরণ। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ বলতে কি বোঝো? নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দুটি ভাগ। যে সকল সপুষ্পক উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বক বা বীজ নগ্ন থাকে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। আর সে সকল উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে এবং ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সঞ্চিত থাকে, তাদেরকে আবৃতবীজি উদ্ভিদ বলে। মানে বীজগুলো আবৃত থাকে আর একটাতে আবৃত থাকে না। মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য আমরা পড়েছি। ব্যাঙ কোন ধরনের উদ্ভিদ? ব্যাঙ হলো উভচর শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণী, উদ্ভিদ বলেছি সরি। ব্যাঙ হলো কোন ধরনের মেরুদণ্ডী প্রাণী? ব্যাঙ হইল উভচর শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণী। সরীসৃপ কাকে বলে এটা আমরা দেখেছি, উভচরের বৈশিষ্ট্য পড়েছি। শৈবাল, মশ এবং ফার্নের পার্থক্য দেওয়া আছে। দেখো শৈবালের দেহকে মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায় না। আর মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে, তবে মূল নেই, মূলের পরিবর্তে এদের রাইজয়েড বিদ্যমান। আর ফার্নের কি? ফার্নের দেহকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। তাহলে শৈবালের যায় না, ফার্নের যায়। আর মশবর্গীয় কাণ্ড আর পাতা আছে, মূল নাই। এদের পরিবহন কলা বলা হয়, পরিবহন, এরা পরিবহন কলা। এদেরও পরিবহন কলা বলা হয়, এদের পরিবহন কলা বলা হয়। মানে এদের পরিবহন কলা থাকে না, বলাতে না হয় এদের পরিবহন কলা কি থাকে না। পরিবহন কলা মানে কি? মানে মাটি থেকে যে এরা পুষ্টি নিবে বা পানি শরীরে পরিবহন করবে সেটা থাকে না, এদের পরিবহন কলা থাকে না। মশেরও পরিবহন কলা থাকে না, শুধু ফার্নবর্গীয়র পরিবহন কলা থাকে। তারপর দেখো জীবের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চলন। মানে চলনটা কি বলেছে, যাই হোক এটা আমরা পড়েছি। এখন আমরা একটু করি, বহু নির্বাচনীতে আসি, দেখি বহু নির্বাচনীগুলো কিরকম পাচ্ছি, তাড়াতাড়ি করে শেষ করব। যে বিশেষ প্রক্রিয়ায় জীব দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় তাকে কি বলে? বাইরে বের করে দেয় রেচন, তাই না? জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? প্রজনন। খুব সহজ সহজ দেখো। পরিবেশের সাথে খাপ খাওয়ানোকে কি বলে? অভিযোজন। পারি আমরা। গাছপালা, গরু, ছাগল, পোকামাকড় কিসের উদাহরণ? জীবের। গাছপালা আছে, যদি গাছপালা না থাকতো তাহলে শুধু প্রাণী হইতো। কিন্তু ইট ও পাথর কিসের উদাহরণ? জড়। যাদের জীবন আছে তাদের কি বলে? জীব। যাদের জীবন নেই তাদের কি বলে? জড়। জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে কি বলে? চলন। জীবের বৈশিষ্ট্য কোনটি? মৃত্যু, তাই না? জীব মানেই মারা যাবে। মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায় কোনটি? বট গাছ। মরার আগ পর্যন্ত বৃদ্ধি পায়, বড় হয়। জীবের চলন কিসের উপর নির্ভর করে? ইচ্ছা। আমি যদি ইচ্ছা করি এদিকে চলবো, না হলে চলবো না। জীব জীবন ধারণ করে কিসের মাধ্যমে? খাদ্য গ্রহণের মাধ্যমে। জীবের মূত্র ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ কোন ধরনের প্রক্রিয়া? রেচন, তাই না? ওকে। সকল জীব জন্মের পর কি গ্রহণ করে? শ্বাস গ্রহণ করে। জীবের বংশবৃদ্ধি পদ্ধতি কোনটি? প্রজনন। জ্বরের বৈশিষ্ট্য হইল, জ্বর কি? নড়াচড়া করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, রেচন প্রক্রিয়া নেই। হ্যাঁ, যে টেবিল চেয়ার এগুলো কি মূত্র বিসর্জন করে নাকি? হ্যাঁ, করে না তো। তাইলে তিনটাই হবে। ওকে, দেখি এভাবে আমরা অনেকগুলোই দেখি। 17 নাম্বার কি বলেছে? 17 রেচন কি? বর্জ্য ত্যাগ, অপ্রাচ্য অংশ সংরক্ষণ, জৈবিক প্রক্রিয়া। অপ্রাচ্য অংশ মানে যেগুলো পচবে না সেগুলো সংরক্ষণ। তাহলে রেচনে কি সংরক্ষণ করে? কোনো কিছুতে সংরক্ষণ মানে জমায় রাখা। জমায় রাখে? জমায় রাখে না। রেচন মানে ত্যাগ করা, ঠিক আছে? ত্যাগ করা, মলমূত্র এসব জিনিস ত্যাগ করা। জীব ও জ্বরের মূল পার্থক্য কি? জীব ও জ্বরের মূল পার্থক্য হলো জীবন মরণ চলন, তাই না? জীবন মরণ চলন তিনটাই হবে, কিন্তু অপশন তো নাই এখানে। তিনটাই হবে। জীব ও জ্বর। জীব দেখো, জীবের জীবন আছে, চলন আছে, মরণ আছে, কিন্তু জ্বরের তিনটার একটাও নাই। তিনটাই হবে কিন্তু এটা।
মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায় কি কি বৃদ্ধি পায়? ধান গাছ, আম গাছ, ধান গাছ, আম গাছ, তাই না, বড় হয় ধান গাছ, আম গাছ। কবুতর, প্রাণীরা একটা নির্দিষ্ট বয়সের পরে আর বৃদ্ধি পায় না। তো এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম বয়স, ঠিক আছে। তাহলে যদি বৃদ্ধি পাইতোই তাহলে মানুষ হয়ে যেত 100 ফুট, কবুতরের কথা বলে, কবুতর মনে করো গরুর মতো হয়ে যেত বৃদ্ধি পাই। দেখো জীব জগতের শ্রেণীবিন্যাস, দেহে ক্লোরোফিল অনুপস্থিত কোনটির? ফানজাই। এগুলোর মধ্যে কোনটাতে অনুপস্থিত? ফানজাই, মানে যে ছত্রাক। কোন রাজ্যের প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে? প্লান্টি। কোনটির কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত? কাঁঠাল, মানে উদ্ভিদের কোষ প্রাচীর। মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ছত্রাক। কত সালে বিজ্ঞানী মার্গুলিস হুইটেকার সর্বাধুনিক শ্রেণীকরণ পদ্ধতি আবিষ্কার করেন? এই সালটা একটু দেখে নিও, বইয়ে যে সাল দেওয়া থাকবে সেটা একটু পরিবর্তন হয়। জীবজগতের সকল জীবকে একটি নির্দিষ্ট রীতিতে সাজানোর পদ্ধতিকে বলে শ্রেণীকরণ। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়? 5টি। প্রতিটি জীবদেহ কি দ্বারা তৈরি? কোষ দ্বারা তৈরি। কোন রাজ্যের জীবরা দলবদ্ধ থাকতে পছন্দ করে? প্রোটিস্টা, দলবদ্ধ কলোনি করে থাকে। মনেরা রাজ্যের জীবের কোনটি অনুপস্থিত? নিউক্লিয়াস। মনেরা রাজ্যের জীব কেমন? এককোষী। তাহলে এখন তোমরা পার্টগুলো রিডিং পড়বে এবং এই তোমার হইলো বহুনির্বাচনীগুলো পার্ট বাই পার্টগুলো পড়বা, ঠিক আছে। ওকে, তাহলে ইনশাল্লাহ এগুলোতে সমস্যা হওয়ার কথা না, যা বুঝানোর বুঝাইছি। তোমরা বইগুলো রিডিং পড়বে, পার্ট বাই পার্ট রিডিং পড়বে এবং আমাদের শিট অথবা গাইড যে ইয়েগুলো দেওয়া আছে সেগুলো পড়বা। এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, অতিরিক্ত প্রশ্ন, দেখো অতিরিক্ত প্রশ্ন দেখো, বলেছে কোন শ্রেণীভুক্ত প্রাণীর পালক থাকে? একমাত্র পক্ষী শ্রেণীভুক্ত প্রাণীর পালক থাকে। স্তন্যপ্রায়ী প্রাণীরা সবচেয়ে বুদ্ধিমান কেন? যেসব প্রাণী ছোটকাল থেকে মায়ের দুধ পান করে তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। মায়ের দুধ পান করে ধীরে ধীরে বড় হয় বলে এদের দেহ ও মস্তিষ্কের গঠন বেশ উন্নত হয়। এই কারণে স্তন্যপ্রায়ী প্রাণীরা সবচেয়ে বুদ্ধিমান। উদ্দীপকের এ ও বি এর মধ্যে পার্থক্য। এ কি? এ হলো মস, বি হলো কি? ফার্ন। আর পার্থক্য কিন্তু শিখাইছি। বি উদ্ভিদের গুরুত্ব, ফার্ন উদ্ভিদের গুরুত্ব। কি গুরুত্ব? এগুলো একটু